নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BGDG 172 জেন্ডার সেন্সিটাইজেশন সোসাইটি অ্যান্ড কালচার এই বিষয়ের আলোচনায় আজ ইউনিট নাম্বার 9 এবং ইউনিট নাম্বার 10 জেন্ডার অ্যান্ড ডিসএবিলিটিস এই আলোচনায় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় ইউনিট নাম্বার 9। আমি প্রথমে ইউনিট নাম্বার 9 এর এই পাঠ এককের মধ্য দিয়ে কি উদ্দেশ্য সামনে রেখে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই বিষয়ের আলোচনা পাঠক সমাজের সামনে এনেছে সেই বিষয়টির উপর আলোকপাত করব এবং ইউনিট নাম্বার 10 জেন্ডার অ্যান্ড ডিসএবিলিটিস অর্থাৎ লিঙ্গ এবং অক্ষমতা এই আলোচনায় উদ্দেশ্যগত দিক পাঠক সমাজের কাছে তুলে ধরব। তারপর পর্যায়ক্রমে আমি রিপ্রোডাক্টিভ হেলথ বলতে আমরা কি বুঝি, সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং ভারতের নিজস্ব সরকারি নীতিগত কি অধিকার প্রজননের ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক রাখা হয়েছে সেই বিষয়ের উপর আলোকপাত করব। এর পাশাপাশি আমরা খোঁজার চেষ্টা করব জেন্ডার এবং ডিসএবিলিটি অর্থাৎ লিঙ্গ এবং অক্ষমতা এই বিষয়ে আমরা যে সামাজিক নির্মাণ তার পরিপ্রেক্ষিতে আমরা শারীরিক প্রতিবন্ধকতা বা অক্ষমতা বলতে কি বোঝায় এবং সেক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিভাবে অক্ষমতার বিষয়টি প্রকাশ পায় সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমি প্রথমে এই পাঠ একক 2 এর উদ্দেশ্যগত দিক সম্পর্কে পাঠক সমাজের সামনে তুলে ধরতে চাই। এই ইউনিট 2 পঠন পাঠনের মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করব তা হলো প্রথমে আমরা ইউনিট নাম্বার 9 এর মধ্যে দিয়ে মিনিং অর্থাৎ অর্থ অফ রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস অর্থাৎ প্রজনন এবং তার অধিকার এর বিষয়টি এই পঠন পাঠনের মধ্য দিয়ে পাঠক সমাজ উপলব্ধি করতে পারবে এবং কম্পেয়ার আমরা করতে পারবো যে রিপ্রোডাক্টিভ হেলথ এবং রাইট কিভাবে মানব সমাজের জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সামনে এনেছে এবং তার জন্য আন্তর্জাতিক আইন কি আছে, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের সূচকগুলো ঠিক কিরকম সেটা এবং বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন, বিশেষ করে এক্ষেত্রে আমি বলবো 1994 এর কায়রো সম্মেলন, যে কায়রো সম্মেলন বা কনভেনশন, তার মধ্যে দিয়ে প্রজনন অধিকার এবং তার বাস্তবায়ন এর ক্ষেত্রে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্র
তার ফলশ্রুতি হিসেবে কি ধরনের পদক্ষেপকে তাদের নিজের রাষ্ট্রের ক্ষেত্রে গ্রহণ করেছে এবং এর ফলে প্রজননের মতো বিষয় এবং এই প্রজননের ক্ষেত্রে কি কি অধিকার কে সামনে রাখা হয়েছে, সেটা মায়ের ক্ষেত্রে হোক বা শিশুর ক্ষেত্রে হোক, উভয়ের ক্ষেত্রে, বা জন্মদাতা পিতার ক্ষেত্রে হোক, ঠিক আছে। ফলে এই বিষয়টা থাকবে, অর্থাৎ প্রজনন, শিশু স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা ইউনিট নাম্বার 9 এর পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে উপলব্ধি করার চেষ্টা করব। এবং ইউনিট নাম্বার 10 যা বিষয় হচ্ছে যে লিঙ্গ এবং প্রতিবন্ধকতা বা অক্ষমতা, এই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে লিঙ্গগত সমস্যা যা সমাজ কর্তৃক নির্মিত, সেক্ষেত্রে অক্ষমতার মতো বিষয়গুলোকে কিভাবে সমাজ গ্রহণ করেছে এবং সেই ক্ষেত্রে এই অক্ষমতা কি করে, বিশেষ করে নারী বা মহিলাদের ক্ষেত্রে যদি শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে তাদের সামাজিক জীবন বা প্রতিদিনের জীবন বা ডেইলি লাইফ আমরা যেটাকে বলছি, সেই ক্ষেত্রে তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় এই বিষয়ে, সেটা তার শিক্ষার অঙ্গন হতে পারে, সেটা তার বৈবাহিক জীবনের ক্ষেত্রে হতে পারে, সেটা তার পারিবারিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, তার কর্মক্ষেত্রে হতে পারে, এবং তাকে এক প্রকার বদ্ধ ঘরে আবদ্ধ করা পরিবেশের মধ্যে যদি শারীরিকভাবে অক্ষম কোনো শিশু, বিশেষ করে নারী শিশু হয়, তাহলে তাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং সেই ক্ষেত্রে ভারতের কত শতাংশ মানুষের ক্ষেত্রে এই ধরনের অক্ষমতার বিষয়গুলোকে সামনে এসেছে এবং তার জন্য সরকারি কি অধিকার দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে কি ধরনের আইনি ব্যবস্থা আছে, এই সব বিষয়গুলো আপনারা এই দুই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে যথার্থভাবে অনুধাবন করতে সক্ষম হবেন। অর্থাৎ এটা শুধুমাত্র একটা শিক্ষার ক্ষেত্র হিসেবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ভাবেননি, তার বাইরে সামাজিক স্তরে একটা সচেতনতার বৃহত্তর পদক্ষেপ এই জাতীয় বা এই ধরনের শিক্ষার মধ্য দিয়ে পৌঁছে দিতে চেয়েছে। আপনাদের যথার্থভাবে অনুধাবন করতে হবে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষাকে সার্বিকভাবে জনগণের কাছে বা দেশের প্রতিটি নাগরিকের মধ্যে একটা সচেতন নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে তার যে আদর্শ, সেই আদর্শকে তৈরি করেছে। আমি প্রথমে এ বিষয়ে বলতে চাই যে প্রতিটি ব্যক্তির প্রজনন, স্বাস্থ্য এবং তার অধিকার পরিবার, সম্প্রদায়, সমাজ এবং দেশের উন্নয়নের জন্য একটা কিন্তু মৌলিক বিষয়। কেন বলবো না, যদি ভারতের প্রতিটি নাগরিকের সঠিকভাবে তার স্বাস্থ্য,
আর অধিকার, এই বিষয়গুলো সম্পর্কে একটা সঠিক ধারণা বা প্রাপ্য সেই বিষয় সম্পর্কে সচেতনতা না হয়, তাহলে কিন্তু সুস্থ নাগরিক তৈরি হবে না, সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ফলে স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রের কাছে একটা সুস্থ নাগরিক, পাশাপাশি একটা সুস্থ গণতন্ত্র নাগরিকের সাথে মানবাধিকারের সাথে আমাদের প্রয়োজন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় জেন্ডার সেন্সিটাইজেশন সোসাইটি অ্যান্ড কালচার এই বিষয়ের আলোচনায় রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন স্বাস্থ্য এবং তার অধিকারের মতো বিষয়কে সংযুক্ত করেছে এবং জেন্ডার অর্থাৎ লিঙ্গ এবং ডিসএবিলিটিস, বিশেষ করে অক্ষমতা বা প্রতিবন্ধকতার মতো বিষয়ে আলোচনা দ্বারা আমাদের সমাজে অনেক বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি রাখার একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছে। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই দুই পাঠ এককের মধ্য দিয়ে বা এই সার্বিক বিষয়ের মধ্য দিয়ে আমি আমার পূর্ববর্তী আলোচনায় বলেছি যে সমাজের অর্ধেক অংশ অর্থাৎ নারী সমাজ, যেমন পুরুষ সমাজ আমরা বলি, সেই সমাজের অর্ধেক অংশ নারী এবং অর্ধেক অংশ পুরুষ। ফলে সেই পুরুষের সার্বিক অগ্রগতি বা উন্নতি নয়, নারী অগ্রগতি এবং সেক্ষেত্রে যে সমাজের সার্বিক চিন্তা চেতনার পরিবর্তন আনা প্রয়োজন এবং নারীদের অধিকার সম্পর্কে তাদের যেমন সচেতনতা প্রয়োজন আছে, তেমনি পুরুষতান্ত্রিক সমাজের যে সচেতনতার রাখা উচিত যে নারীর কি প্রাপ্য, নারীর সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো দেখার মধ্য দিয়ে একটা সামাজিক অগ্রগতি, তবেই যে ভারত এই বিশ্বের শ্রেষ্ঠ এই বিষয়ে পাঠক সমাজকে অবগত করতে চান। আমি বলতে চাই যে প্রজনন স্বাস্থ্য কাকে বলে তা সংজ্ঞায়িত করার একটা বিষয় অবশ্যই থাকবে আমার আজকের আলোচনার মধ্যে। তবে এই বিষয়ে আন্তর্জাতিক স্তরে বিশেষ করে 1994 সালের কায়রো অধিবেশন, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারাও 2015 যে উল্লেখ করেছে, সেখানে তারা জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতি এবং শুধুমাত্র প্রজনন এবং যৌন রোগের সাথে সম্পর্কিত পরামর্শ ও যত্নের জন্য এই প্রজনন স্বাস্থ্য বা অধিকারের মতো বিষয়গুলোকে রাখেনি। তার সাথে সাথে নারী এবং শিশু সুরক্ষা এবং আমাদের এই সুস্থ সমাজ যাতে বা আমাদের পারিবারিক জীবন যাতে একটা সুস্থ রীতি বা নীতির মধ্য দিয়ে পরিচালিত হয় তার উপর জোর দিয়েছে। এবং সেক্ষেত্রে যেমন নারী পুরুষের বিভিন্ন অধিকার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপকে রাখা হয়নি যে মা বাবারা কখন তাদের
ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীতে আনবেন, সেক্ষেত্রে তাদের যেমন স্বাধীনতা দেওয়া হয়েছে, তেমনি পাশাপাশি বিভিন্ন ধরনের পদ্ধতি মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো এবং এমনকি অনুন্নত রাষ্ট্রগুলো সামনে এনেছে, যার মধ্য দিয়ে কিন্তু প্রজনন, স্বাস্থ্য এবং অধিকার এই বিষয়টা একটা মান্যতা পেয়েছে এবং তার ফলে একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবেশ আমরা পেতে পারি, এই বিষয়টা সামনে এসেছে। আমি আলোচনার সুবিধার্থে প্রথমে আমি দেখব যে আমরা রিপ্রোডাক্টিভ হেলথ এবং রাইট, অধিকার বলতে আমরা ঠিক কি বুঝি, এবং এই অধিকার যেমন অন্য রাষ্ট্রের ক্ষেত্রে কি সেরকম না। এটা মোটামুটি ভাবে বলা যায় যে পৃথিবীর অধিকাংশ দেশে এই প্রজনন, স্বাস্থ্য এবং অধিকারের বিষয়টি মান্যতা পেয়েছে। তবে অনেক রাষ্ট্রেই এই জাতীয় রাষ্ট্রীয় অধিকার, আমরা এটাও দেখেছি যে 1995 সালের বেজিং যে কনফারেন্স হয়েছিল, যেটা নারীদের, সেই বেজিং কনফারেন্স বা সম্মেলনে আমরা উইমেন্স বা নারীদের নানান ধরনের অধিকার, বিশেষ করে তাদের রাইট টু লিগ্যাল অর সেফ অ্যাবর্শন, অর্থাৎ তাদের গর্ভপাত বা গর্ভ নিঃসরণের ক্ষেত্রে যে লিগ্যাল পদ্ধতি আছে বা সেফ, নিরাপদ কিনা, এই অধিকার প্রদান করা হয়েছে। এবং রাইট টু বার্থ কন্ট্রোল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অধিকার এর মতো বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাইট টু অ্যাক্সেস ইকুয়ালিটি, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার অ্যান্ড অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে রাখা হয়েছে। অর্থাৎ যথার্থভাবে তার অধিকার, অর্থাৎ প্রজনন, স্বাস্থ্য মতো বিষয়টি, যে একজন মা তার গর্ভ ধারণ করেছেন যিনি, তিনি তার স্বাস্থ্য বা পরিষেবা কি কি পাওয়ার অধিকার আছে এবং তার কাছে বা তার শিশুর সাথে কি কি অধিকার রাষ্ট্র তাকে দিতে বাধ্য, সেই সমস্ত বিষয়গুলো অনেকটা নিশ্চিত হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মান্যতা পায়। এখন আমরা দেখব যে প্রজনন বলতে আমরা ঠিক কি বুঝি। প্রজনন কায়রো সংগ্রাম সম্মেলনের মধ্য দিয়ে সেখানে বলা হয়েছে প্রজনন স্বাস্থ্য বিষয়টি এইভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। তা হচ্ছে প্রজনন স্বাস্থ্য হলো সম্পূর্ণ একটা শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটা অবস্থা এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। প্রজনন ব্যবস্থা এবং এর কার্যাবলী সম্পর্কিত সমস্ত বিষয় ঠিক করার ক্ষেত্রে অবশ্যই
যিনি গর্ভধারণ করেছেন তার মতামতের উপর প্রতিষ্ঠিত। প্রজনন স্বাস্থ্য হলো সম্পূর্ণ একটা শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটা অবস্থা, এবং প্রজনন স্বাস্থ্যের সংজ্ঞা নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু প্রভাব রাখবে। অর্থাৎ যে দম্পতি তাদের ভবিষ্যৎ প্রজন্ম বা নতুন সন্তান পৃথিবীতে আনবেন, তাদের উভয়ের সম্মতির ভিত্তিতে তৈরি হবে। তবে অবশ্যই যিনি এক্ষেত্রে প্রজনন এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যে কোনো বিষয়ে, তিনি হচ্ছেন মা। অর্থাৎ তিনি শিশুকে জন্ম দেবেন, তার শারীরিক স্বাস্থ্য এবং তার অধিকারের বিষয়টি কিন্তু মান্যতা পাবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে, বিশেষ করে তার শারীরিক গঠন, যা তার প্রজনন এর মতো বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করার মতো শারীরিক গঠন তার আছে কিনা, সেক্ষেত্রে তার জীবন এর কোনো সংশয় আছে কিনা, সেক্ষেত্রে তার সন্তানের কোনো ঝুঁকি রয়েছে কিনা, এইসব বিষয়গুলো, বিশেষ করে তার শারীরিক পুষ্টি, তার বিভিন্ন পরিষেবা, যেগুলো তার চিকিৎসার, তার নিয়মিত ডাক্তারি পরামর্শ এবং তার মেডিসিন বা ঔষধাদি, সেগুলো তিনি পাচ্ছেন কিনা, এটা রাষ্ট্রের দেখার বা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য বলে নির্ধারিত হয়েছে। এখন এই ক্ষেত্রে সমস্ত রাষ্ট্র কিন্তু একই রকমের পদক্ষেপ গ্রহণ করে না, এমনকি ভারতবর্ষের মতো দেশগুলোর ক্ষেত্রে সমস্ত রাজ্যের স্বাস্থ্য কাঠামো কিন্তু এক নয়। এক্ষেত্রে আমরা গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলের মধ্যেও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের বিষয়ে আমরা পার্থক্য লক্ষ্য করেছি। যেমন গ্রাম অঞ্চলের ক্ষেত্রে আইন করে 2007 সালের পর থেকে, বা আপনারা বলতে পারেন 1995 এর কায়রো সম্মেলনের পর থেকে গ্রাম অঞ্চলে কিন্তু স্বাস্থ্য কেন্দ্র বা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র শহরের হসপিটাল বা বৃহত্তর হেলথ সার্ভিসগুলোই নয়, পাশাপাশি গ্রামগুলোতেও কিন্তু স্বাস্থ্য পরিষেবার জন্য স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এই রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত নানান প্রশ্ন যখন বিচারাধীন হয়েছে, তখন এমনও দেখা গেছে যে অনেক ক্ষেত্রে কোনো পৌরসভা অঞ্চল বা কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে বা
কোনো অঞ্চলে যদি যিনি মা হচ্ছেন বা এই প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা এসেছে, তাহলে তার বিরুদ্ধে অনেক সময় আইনের দ্বারস্থ হতেও দেখা গেছে, এবং সেই ক্ষেত্রে কোর্টের রায় অনুযায়ী বিভিন্ন সরকারকে বা বিভিন্ন স্থানীয় শাসক যে সংস্থা আছে, সেই সমস্ত সংস্থা, যেমন পৌরসভা, সেই সমস্ত সংস্থাকে অনেক সময় জরিমানা দিতে বাধ্য করা হয়েছে, বা আদালতের রায় অনুযায়ী যিনি বিভিন্ন বঞ্চনার শিকার হয়েছেন সেই সমস্ত প্রজনন মাতাকে বা আবেদনকারীকে তার পক্ষে রায় দেওয়া হয়েছে। এবং বেশ কিছু অধিকারের প্রসঙ্গ, অধিকার হচ্ছে তাই যা মানুষ বেঁচে থাকার অধিকার, প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। প্রতিটা রাষ্ট্র সেই বিষয়গুলো সম্পর্কে একটা পদক্ষেপ নিতে বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন যেখানে এই বিষয়গুলো বিঘ্নিত হয় সেখানে তার প্রতিবাদ করে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে শিশু স্বাস্থ্য, নারী কল্যাণ মন্ত্রণালয়, বেটি বাঁচাও বেটি পড়াও পরিকল্পনা এবং রাজ্য স্তরে বিভিন্ন উদ্যোগ এর মধ্য দিয়ে নারী স্বাস্থ্যের, নারী শিক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। আমি পাঠক সমাজকে বলবো, আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে স্টাডি মেটেরিয়ালস এই বিষয়ের BGDG 172, তার প্রতিটা ইউনিট কে সঠিকভাবে উপলব্ধি করুন। এই বিষয়ে সচেতনতা আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে, এবং কি কি অধিকার RCH এর মাধ্যমে এবং কোয়ালিটি অফ কেয়ার, জেন্ডার রিলেশন অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এর মধ্য দিয়ে নারী জাতির অগ্রগতি এবং প্রজনন অধিকার এবং প্রজনন স্বাস্থ্য, এই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা গেছে যে পূর্ববর্তী সময়ে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত অধিকার গুলোর ক্ষেত্রে সরকার বা রাষ্ট্র সঠিক পদক্ষেপ গ্রহণ না করায় শিশু মৃত্যু এবং গর্ভধারণকারী মায়েদের মৃত্যু প্রচুর পরিমাণে পাওয়া গেছে। তার অনুপাত অনেক কমে গেছে। তার কারণ অধিকার এবং স্বাস্থ্য
এই দুই বিষয়ে আমাদের মধ্যে সচেতনতা সময়ের সঙ্গে তাল ডেকে উন্নত দেশগুলির মতো বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে রাষ্ট্র আমাদের বিভিন্ন অধিকার প্রদান করেছে এবং আমরাও তা পেয়ে উপকৃত হয়েছি এবং জন্য সরকার আঞ্চলিক স্তরে এবং কেন্দ্রীয় স্তরে নানান ধরনের পদক্ষেপ প্রতিনিয়ত নিয়ে চলেছে। এমনকি জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়েও নতুন নতুন প্রযুক্তি এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দান সামনে এসেছে এবং সরকার এ বিষয়ে দেশের সার্বিক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বাজেট রাষ্ট্র কর্তৃক গ্রহণ করলেই যে আমরা সফলতার একেবারে শীর্ষে পৌঁছে যাব তা কিন্তু নয়। ভারতবর্ষের মতো একটা জনবহুল রাষ্ট্রে দেশের নাগরিকদেরকেও সচেতন হতে হবে এবং সেই সচেতনতা শিক্ষার্থীদের মাধ্যমে বা যথার্থ শিক্ষা অর্জনের মাধ্যমে সম্ভবপর হয়ে উঠবে। ফলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যখনই শিশু স্বাস্থ্য, মাতৃ অধিকার বা প্রজনন স্বাস্থ্যে উপর সরকারের বা কোনো কর্তৃপক্ষে বা কোনো সংস্থার অবহেলা এসেছে, তখনই কিন্তু আইনগত সুবিধা বা আইনি বিষয়গুলো বা আইনি রায় বলতে পারেন বিষয়ের আলোচনার মধ্যে আপনারা যদি গভীরভাবে যাওয়ার চেষ্টা করেন তাহলে বিভিন্ন আইনি রায় বা বিচার ব্যবস্থার রায় এর মধ্য দিয়ে ভারতে এই বিষয়ের অবহেলাকে অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। আমার পরবর্তী আলোচনার বিষয় জেন্ডার অ্যান্ড ডিসএবিলিটি, অর্থাৎ লিঙ্গ এবং অক্ষমতা। এখানে আমরা অক্ষমতা বলতে এমন কিছু প্রতিবন্ধকতাকে নির্দেশ করি যা কোনো ব্যক্তি মধ্যে অনুপস্থিত। অর্থাৎ কিছু স্বাভাবিক নিয়ম যা আমরা জন্মসূত্রে হতে পারে বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণেও আমরা পূর্ববর্তী ইউনিটে
স্বাস্থ্য এবং অক্ষমতা বিষয়টি সামান্য ধারণা পেয়েছি। কিন্তু আমরা যখন অক্ষমতা এই বিষয়টা অনুভব করি, তখন আমাদের সবার মধ্যে একটা বিষয় কাজ করে। বিশেষ করে অক্ষমতা বা প্রতিবন্ধী শব্দটি, এই শব্দটা যখন আমরা প্রত্যেকে শুনি, কিছুক্ষণের জন্য আপনারা ভেবে দেখুন যে যখনই আমরা প্রতিবন্ধী এই শব্দটি বলি, তখনই আমাদের কিছুক্ষণের জন্য আমাদের মনের মধ্যে নানান ধরনের চিন্তা সূচনা হয়। আমি নিশ্চিত যে আপনার মনকেও কিছু সময়ের জন্য নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত করবে। ক্ষতি, ত্রুটি, ট্র্যাজেডি বা বেদনাদায়ক, অভিশাপ, এইরকম যখন কিছু মানুষের মধ্যে প্রতিবন্ধী তকমা লাগিয়ে দেওয়া হয় বা তাকে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা হয়, তখন এই ধরনের মুহূর্তের জন্য এই সমস্ত দিকগুলো আমাদের সামাজিক চিন্তা চেতনায় উঠে আসে। সেই জন্য আজকের সমাজ ব্যবস্থায় শব্দের কিছু পরিবর্তন আনার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। এবং নানান ক্ষেত্রে এই ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করি। এবং যখন কোনো ব্যক্তি প্রসঙ্গে এই প্রতিবন্ধী শব্দটা প্রয়োগ করা হয়, সেটা নারী হতে পারে, সেটা পুরুষ হতে পারে, তখন নানান ধরনের সামাজিক সমস্যা তার সাথে জুড়ে যায়। এবং সেই জুড়ে যাওয়া সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা একটা মানুষের পক্ষে কতটা কঠিন, তা যিনি সেই বিষয়ের সাথে প্রতিনিয়ত লড়াই করছেন তিনি জানেন। তার কারণ আমরা সুস্থ স্বাভাবিক শরীর এবং মনের অধিকারী। কিন্তু কিছু জন্মসূত্রে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পরবর্তী পর্যায়ে, যেমন কেউ
দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেন, তখন স্বাভাবিকভাবে তার কাছে পৃথিবীর বা সমাজ একটা ভিন্ন মাত্রা অর্জন করে। যেমন ধরুন গ্রাম অঞ্চল, যিনি কৃষিকাজের সাথে সংযুক্ত, তার কোনো কারণবশত একটা অঙ্গের ক্ষতি হওয়ার অর্থ হাত বা পা, সেক্ষেত্রে কিন্তু তিনি কৃষিকাজের অযোগ্য বলে গণ্য হন। কিন্তু সেই গ্রামেই যদি একজন ব্যক্তি তার বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিছু ঘাটতি লক্ষ্য করা যায়, তাহলে তাকে বুদ্ধিমানরা হয়তো কিছু বলে তাকে উত্তেজিত করতে পারেন, বা তাকে অস্বাভাবিক মনে করতে পারেন, কিন্তু কৃষিকাজের বিঘ্ন ঘটবে না। এখন অক্ষমতা নানান কারণে হতে পারে। যেমন কেউ এমন আছেন যিনি স্পাইনাল কর্ডের ইনজুরির কারণে, সেরিব্রাল অ্যাটাকের কারণে সঠিকভাবে তিনি উচ্চারণ করতে পারেন না, বা কথা বলতে গেলে তার মধ্যে একটা অসঙ্গতি লক্ষ্য করা যায়। আবার কেউ এমন আছেন যিনি সঠিকভাবে দেখতে পান না। এইরকম নানান বিষয়কে কেন্দ্র করে বা নানান ধরনের অক্ষমতা বা নানান ধরনের প্রতিবন্ধকতা মানুষের সামনে এসে উপস্থিত হয়। এমনকি এ বিষয়ে যে বিভিন্ন পরিসংখ্যান আমরা পাই, তাতে এটাও লক্ষ্য করা গেছে ভারতবর্ষের মতো রাষ্ট্রের ক্ষেত্রে যে নারী এবং পুরুষের মধ্যে এই প্রতিবন্ধী বা অক্ষমতার বিষয়কে কেন্দ্র করে একটা সামাজিক দৈন্যতা সামনে আসে, যা আজকের ভারতবর্ষ অনেকটাই কাটিয়ে উঠেছে সরকারি নীতি এবং সরকারের নানান ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে। এবং সময়ের সঙ্গে সঙ্গে যে ধরনের সমস্যা, সেই সমস্যা থেকে হয়তো আমরা আরো এগিয়ে যাব। কিন্তু প্রতিবন্ধী জীবনে নারী এবং পুরুষের মধ্যে একটা ডিসক্রিমিনেশন সামনে এসছে বিভিন্ন পরিসংখ্যান থেকে। যেমন একটা পুরুষ শিশু, সে প্রতিবন্ধী হলে
তা অবশ্যই একটা পরিবারের কাছে দুঃখজনক একটা বিষয়, জন্মসূত্রে যদি প্রতিবন্ধী হয়। আবার একটি নারী শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহণ করলে বা শারীরিকভাবে চ্যালেঞ্জড বা শারীরিকভাবে অক্ষম হলে তাও দুঃখজনক। কিন্তু সেই কন্যা শিশুটির ক্ষেত্রে তার পরিবার তাকে লুকিয়ে রাখতে চায়, তাকে সামনে আসতে দেয় না, তার কাছে তার অনেক ধরনের আরো সমস্যার সম্মুখীন হতে হয়, পূর্ণ থেকে যায়। আমাদের দেশগুলিতে বা আমাদের মতো দেশগুলিতে সেই পরিকাঠামো এখনো সে অর্থে নেই যতটা প্রয়োজন। তার কারণ এই প্রতিবন্ধী বা অক্ষমতার বিভিন্ন দিক রয়েছে। কেউ হয়তো যে দৃষ্টি হারিয়েছেন বা দৃষ্টি তার নেই, কেউ হয়তো কানে শোনে না, কেউ হয়তো হেঁটে যেতে পারবেন না। তাহলে প্রতিবন্ধীর নানান ধরন রয়েছে এবং সব ধরনের প্রতিবন্ধীকে কাউন্টও করা হয় না, গণনায়ও আনা হয় না। এটাও এক ধরনের সমস্যা। এবং অনেক ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে দেখা গেছে যে ১০০ জন প্রতিবন্ধীর মধ্যে ৪৪% নারী। তাহলে এটা কি গণনার ক্ষেত্রে কোনো সমস্যাকে সামনে আনে? সেটাও একটা বিষয় আমাদের ভেবে দেখতে হবে। তবে যে বিষয়টা আমাদেরকে প্রাধান্য দিতে হবে তা হচ্ছে প্রতিবন্ধী বা অক্ষমতার জীবনে পুরুষদের থেকে নারীদেরকে নানান ধরনের সমস্যার সম্মুখীন বেশি বেশি করে হতে হয়েছে। বিশেষ করে সামাজিক দৃষ্টিকোণ থেকে। আমি প্রথমেই বলেছি যে কিছু সময়ের জন্য হলেও অনেকের এটা মনে হয় যে এ প্রতিবন্ধী, তাহলে এটা পূর্ব জন্মের কোনো কর্মফলের সাথে যুক্ত করা হয়। অথচ রাষ্ট্রের তরফ থেকে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ যাতে না হয় তার জন্য নানান ধরনের চিকিৎসা পদ্ধতিকে সামনে আনা হয়েছে, যেমন থ্যালাসেমিয়া টেস্ট। আমি আমার পূর্ববর্তী অধ্যায়ের আলোচনায় প্রজননের ক্ষেত্রে কিছু অধিকারের প্রসঙ্গ এনেছিলাম। সেক্ষেত্রেও নানান ধরনের পদ্ধতি
কথা উল্লেখ করেছে, যার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ এবং সুস্থ শিশু আনা না আনার বিষয়টি আজকের চিকিৎসা শাস্ত্রে অগ্রগতির মাধ্যমে সম্ভবপর হয়েছে। বিশেষ করে যৌন কর্মীদের ক্ষেত্রে তারা সর্বদা নানান ধরনের চিকিৎসাগত পদ্ধতি গ্রহণ করতে পারে, যার মাধ্যমে এইচআইভি এইডস এর মতো রোগ থেকে তারা মুক্ত থাকতে পারেন বা নানান ধরনের পন্থা অবলম্বন করতে পারেন। তার জন্য স্থানীয় স্তরে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি হসপিটালগুলোতে সেই পরিষেবা প্রদান করা হয়েছে। এখন এই সচেতনতা আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে এবং সামাজিক চিন্তা চেতনা বা ধারণার পরিবর্তন আনতে হবে। যে সামাজিক চিন্তা চেতনায় একটা বিকলাঙ্গ শিশুকে, বিশেষ করে কন্যা শিশুদের ক্ষেত্রে, তাকে ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, পরিবারের মানুষরা তাকে অনেক ক্ষেত্রে অবহেলার দৃষ্টিতে তাকে বাঁচিয়ে রাখেন। সেই জায়গা থেকে তাদেরকে বের করে আনতে হবে। এমনকি বিবাহের ক্ষেত্রেও সে ভালো মা, ভালো স্ত্রী, এবং পারিবারিক কাজকর্মের সাথে সঠিকভাবে সংযুক্ত হতে পারবে না, এই ধরনের বাধার সম্মুখীন হন। সমাজ ব্যবস্থার এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। ফলে আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন এর চিন্তা চেতনায় পরিবর্তন আনার প্রাসঙ্গিকতা রয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে তাদের উপরে হিংসার শিকার হতে হয়, যেমন একজন অন্ধ নারী যিনি দেখতে পান না, তাকে রাস্তায় একা যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, তাকে ভারতবর্ষ সহ উন্নয়নশীল রাষ্ট্র বা অনুন্নত রাষ্ট্রগুলোর ক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার, উন্নয়ন বা উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার শিকার হতে হয় না আমি তা বলছি না, তো সেখানকার পরিষেবা একটু হলেও আলাদা। সেখানে ওয়াশরুমের
পর্যন্ত তারা যেতে পারেন না, তার কারণ তাদের সঙ্গে কাউকে না কাউকে থাকতে হয়। ড্রেস চেঞ্জ, ওয়াশরুম, এই ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় এবং সেইখান থেকে অনেক ধরনের হিংসা তাদের উপর নেমে আসে এবং সামাজিক স্তরে আরো যে সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের মধ্যে শারীরিক সেই গতিশীলতা থাকে না যা একটা সুস্থ স্বাভাবিক শিশু বা একটা মানুষের মধ্যে থাকে। এর পাশাপাশি শিক্ষার সেই আয়োজন থাকে না যে শিক্ষা অর্জনের মধ্য দিয়ে তার একটা আদর্শ নাগরিক বা কর্ম উপযোগী নাগরিক হিসেবে সে উঠে আসতে পারে। ফলে আমরা অনেক সময় দেখি অনেক প্রতিবন্ধী মানুষ বিভিন্ন স্থানে নানান ধরনের কর্মের সাথে সংযুক্ত, কিন্তু তাদেরকে অনেক ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিদিন লড়তে হয়। তবে রাষ্ট্র 1981 সাল থেকে প্রতিবন্ধীদের বা শারীরিকভাবে অক্ষম মানুষদের নানান ধরনের সুযোগ সুবিধার জন্য আইন প্রণয়নের মাধ্যমে বেশ কিছু অধিকার তাদেরকে প্রদান করা হয়েছে। চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে তাদের সংরক্ষণের মাধ্যমে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। আরো এই বিষয়ে আমাদেরকে ভেবে দেখতে হবে, আরো আমাদের এই বিষয়ে কাজ করতে হবে এবং সেই কাজটা শুধুমাত্র রাষ্ট্র করবে না, সেই কাজটা শুধুমাত্র একটা সমাজের কিছু মানুষ করবে না, একটা সমাজের সমগ্র অংশের মানুষকে সে বিষয়ে ভাবতে হবে। একেবারে পারিবারিক স্তর থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, সমগ্র বিশ্ববাসীকে সেই কাজটি করতে হবে। তাহলেই আমরা সুস্থ প্রজনন এবং তার অধিকার এবং লিঙ্গগত বৈষম্য এবং অক্ষমতার বিষয়টি কাটিয়ে উঠতে পারব। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার আলোচনা এখানে সমাপ্ত করছি।